সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 1, সপ্তম শ্রেণী ক্লাস 7, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 1, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো ভিডিও শুরুতেই বলবো, আসলে ইতিহাস বিষয়টি যে যত ভালো করে বইটি পড়বে সে তত ভালো রেজাল্ট করবে। তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু ইতিহাসে মাধ্যমিক পরীক্ষায় কেউ 100, কেউ 99, কেউ 98 এরকম করে পেয়েছে। কাজেই এদের পড়ার গাঁথনি বা এদের কিভাবে কি পড়েছে সেটা যদি তোমরা ভালো করে জানো, তাহলে দেখবে আসলে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। তোমরা টেক্সট বইটা বেশি করে পড়বে। টেক্সট বই বেশি করার পরে তারপরে এই যেমন দেখো হাতে হাতে বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা আছে। তো এই প্রশ্ন বিচিত্রা মানে যে কোনো একটা স্কুল থেকে যদি প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলি তুমি অনায়াসে সলভ করতে পারো, তাহলে বুঝতে হবে যে না, তোমার প্রিপারেশন সুদৃঢ় হয়েছে। এই কারণে তোমরা বইটি পড়ার আগে যেরকম প্রশ্ন দেখবে, আবার বই কমপ্লিট করার পরও প্রশ্ন দেখবে। বই পড়ার আগে যদি প্রশ্ন দেখো তাহলে কি হবে, তাহলে আসলে কোন প্রশ্নটি তুমি ওখানে দেখেছো পড়ার সময় সেই টপিক্সটি তোমার মনে পড়ে যাবে। তখন ওই টপিক্সের প্রতি বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আর যদি পরে আরও, তখন প্রস্তুতি আরও ভালো হবে যদি টোটাল টেক্সট বই পড়ার পরে তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো। যাই হোক, এদের সবার পিছনেও কিন্তু এরকম একটা ইতিহাস আছে। তাই আমি ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে দেখো সেট নম্বর 1, ইতিহাসের এটা প্রথম সেট, ফুল মার্ক 30, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট 2026 সনের জন্য। তো এখানে আমি যদি প্রশ্নটা একটু বড় করেই দেখাই, দেখো 1 নম্বরের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তাই আর 2 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও। 3 নম্বর হচ্ছে স্তম্ভ মিল করো। 4 নম্বর 2-3টি বাক্যে। 5 নম্বর হচ্ছে 7-8টি বাক্যে। এবং 6 নম্বর হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কের যে প্রশ্ন। তাহলে আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্নগুলি উত্তর যদি দেখি, 1 নম্বরের প্রশ্ন প্রথম বলছে হিজরি সাল গণনা শুরু হয়। 1 নম্বরের প্রশ্ন, তো হিজরি সাল গণনা শুরু হয় কত থেকে? হিজরি হজরতের ভারতে আগমন থেকে, হজরতের মদিনায় গমন থেকে। তাহলে উত্তর হবে বি নম্বর, হজরতের মদিনা গমন থেকে। করতোয়া ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল কি? মাঝের এলাকাটি ছিল বরেন্দ্র। তাহলে প্রথমটায় বি, তারপরটায় সি। আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে তোমার বি নম্বর, আর তারপরটা সি নম্বর, অর্থাৎ বরেন্দ্র। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিল। কে দখল করেছিল? শশাঙ্কের মৃত্যুর পর দখল করেছিল হর্ষবর্ধন, অর্থাৎ উত্তর হবে হর্ষবর্ধন, এ নম্বর। তারপরে বাংলায় সেনা শাসনের অবসান ঘটেছিল কি? খলজি আক্রমণে। খলজি আক্রমণে সেনা শাসনের অবসান ঘটেছিল। তাহলে প্রথমটা এ, পরেরটায় বি। আমরা যদি উত্তরটা আবার দাগাই, তাহলে শশাঙ্কের, এটা প্রথম হচ্ছে হর্ষবর্ধন, আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে বি, অর্থাৎ খলজি আক্রমণে। এরপরে মেঘনা নদীর পূর্ব দিক এলাকাকে বলা হতো কি? বলা হতো এরপরে সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন ড্যাশ। তা আমরা উত্তর দুটো দেখি। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো কি? বলা হতো বঙ্গ বলা হতো, অর্থাৎ ডি। সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক, অর্থাৎ এ। তাহলে ডি এবং এ, উত্তরটা যদি আমরা দেখি ডি আর এ, ভালো করে দাগ দিয়ে দিয়ে, এটা হচ্ছে বঙ্গ আর এটা হচ্ছে এ, সাহিত্যিক। তারপরে ইসলামী সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল। লাভ হয়েছিল কি? লাভ হয়েছিল উভয় সংস্কৃতি, অর্থাৎ হিন্দু সংস্কৃতি এবং ইসলামীয় সংস্কৃতি, 2 ধরনের সংস্কৃতি লাভ হয়েছিল, অর্থাৎ উত্তর হবে সি। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, কে চর্যাপদ পুঁথি উদ্ধার করেন? নিচের প্রশ্নগুলোর নির্দেশ অনুসারে উত্তর দাও, এটা 1 মার্ক করে উত্তর। তাহলে আমরা কে চর্যাপদ উদ্ধার করেন? চর্যাপদ পুঁথি উদ্ধার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। বানামটা ঠিক করে দেখবে এবং মুখস্থ করবে। এরপরের প্রশ্ন বিস্তারিত যদি বলি, নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে তিনি চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। চর্যাপদ বাংলা ভাষায় প্রাচীনতম নিদর্শন। এটা লিখতে হবে না, তোমার এতটুকু লিখলে হবে, এটা শুধু বিস্তারিত ব্যাখ্যার জন্য। নাড়ু কি? নাড়ু কি? নাড়ু হচ্ছে, নাড়ু ছিল পাল ও সেন যুগের ব্যবহৃত একটি কর বা রাজস্ব। বিস্তারিত, কৃষকরা জমির ফসল বা উৎপাদনের একটি অংশ আর রাজাকে কর হিসেবে দিত, একে নাড়ু বলা হতো। পরের প্রশ্ন হচ্ছে কি? সত্য না মিথ্যা লেখো। পাল আমলে তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। সত্য, কারণ কি? পাল যুগে সমাজে তুলনামূলক উদার ছিল, কিন্তু সেন যুগে ব্রাহ্মণ্য প্রভাব বেড়ে যাওয়ায় বর্ণ ব্যবস্থা অনেক বেশি কঠোর হয়। এরপরে সত্য না মিথ্যা লেখো। 4 নম্বর, লুইপা ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য। লুইপা ছিলেন, এটা সত্য।
লুই পাস ছিলেন একজন বিশিষ্ট বৌদ্ধ সিদ্ধাচার্য এবং সর্বপ্রথম অন্যতম কবি। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। হ্যাঁ, মিল এবং অমিল যদি ভালো করে দেখি, এখানে কি প্রথম খলিফা সাথে কার মিল? বুদ্ধদেবের অবতার, ইসলাম ধর্মের প্রবর্তক, গঙ্গাইক চণ্ডাল, এদিকে আছে হজরত মোহাম্মদ, রাজেন্দ্র চোল, অতীশ দীপঙ্কর এবং গিয়া আবু বকর। আচ্ছা, আমরা যদি একটু হিস্ট্রিটা দেখে আসি, খলিফা, প্রথম খলিফা হচ্ছে আবু বকর। হজরত মোহাম্মদ মৃত্যুর পর আবু বকর ইসলামী রাষ্ট্রের প্রথম খলিফা হন। এবার বুদ্ধের অবতার খ নম্বর, যেটা অতীশ দীপঙ্কর, অর্থাৎ অতীশ দীপঙ্কর ছিলেন একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত এবং ধর্মগুরু, যাকে বুদ্ধের অবতার হিসেবে মানত। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ শাহ। হজরত মোহাম্মদ শাহ ইসলাম ধর্মের প্রবর্তক, তিনি কোরআন শরীফের বাণী প্রচার করেন। গঙ্গাইক চণ্ডাল, রাজেন্দ্র চোল, রাজা রাজেন্দ্র চোল উত্তর ভারতে গঙ্গা পর্যন্ত অভিযান করেছিলেন, তাই তাকে গঙ্গাইক চণ্ডাল বলা হয়। এখন যদি আমরা উত্তরগুলি দেখি, প্রথম খলিফা হচ্ছে আবু বকর, তারপর বুদ্ধের অবতার হচ্ছে অতীশ দীপঙ্কর, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ শাহ, তারপর গঙ্গাইক চণ্ডাল, রাজেন্দ্র চোল। এরপরে 4 নম্বরে 2-3টি বাক্য উত্তর দাও। হ্যাঁ, 2-3টি বাক্যে যদি আমরা উত্তর দিই, প্রথম প্রশ্ন মিনিয়েচার কি, অথবা এটার প্রশ্ন পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল। তাহলে মিনিয়েচার যদি বলি, মিনিয়েচার হচ্ছে হলো খুব ছোট আকারের চিত্রকলা যা সূক্ষ্ম নকশা ও উজ্জ্বল রঙে আলোকিত। তারপর ভারতে মধ্যযুগে বিশেষ করে মুসলিম শাসনে মিনিয়েচারের চিত্রকলার বিকাশ ঘটে এবং এটি রাজদরবারে পাণ্ডুলিপি সাজানোর কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ 2 মার্ক তুমি এতটুকু লিখলে পেয়ে যাবে। এরপরে পরের প্রশ্ন হচ্ছে পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল। পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি ছিল বৃহৎ, ইট নির্মিত এবং কারুকার্যপূর্ণ। এগুলির চারপাশে বৌদ্ধ বিহার ও চত্বর থাকতো এবং ধর্ম চর্চার কেন্দ্র ছিল। ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ হলো হিন্দু সমাজের 4 বর্ণের মধ্যে সর্বোচ্চ বর্ণ। তাদের প্রধান কাজ ছিল যজ্ঞ করা, বেদ অধ্যয়ন করা এবং ধর্মীয় আচার পালন করা। এরপরের প্রশ্ন তোমার 5 নম্বর, 7-8টি বাক্যে উত্তর দাও, টিকা লেখো। তারপরে বিক্রমশীল মহাবিহার অথবা টিকা লিখো নালান্দা বৌদ্ধবিহার। তা প্রথমে যদি বলি বিক্রমশীল মহাবিহার, পরীক্ষার যে কোনো একটি লিখলেই হবে। বিক্রমশীল মহাবিহার পাল যুগের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। পাল রাজা ধর্মপাল এটি প্রতিষ্ঠা করেন। এই মহাবিহারটি বর্তমানে বিহার রাজ্যে অবস্থিত ছিল। তারপর এখানে বৌদ্ধ ধর্ম, দর্শন, ব্যাকরণ ও তন্ত্রশাস্ত্র পড়ানো হতো। দেশ বিদেশ থেকে বহু ছাত্র এখানে পড়াশোনা করতে আসতো। বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের অধ্যাপক ছিলেন। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার বিক্রমশীল মহাবিহার নালান্দা বৌদ্ধবিহার। নালান্দা বৌদ্ধবিহার প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্রগুলি একটি ছিল। গুপ্ত যুগে এটি প্রতিষ্ঠিত হয় এবং পাল যুগে বিশেষ খ্যাতি লাভ করে। এখানে বৌদ্ধ ধর্মের পাশাপাশি বিজ্ঞান, গণিত, চিকিৎসা ও দর্শন পড়ানো হতো। চীন, তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছাত্ররা এখানে আসতো। বিখ্যাত পর্যটক হিউয়েন সাং এখানে অধ্যয়ন করেছিলেন। নালান্দায় বিশাল গ্রন্থাগার ও বহু বিহার ছিল। এটি ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থার গৌরবের নিদর্শন। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 6 নম্বরের প্রশ্ন, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। তাহলে এটা 5 নম্বরের প্রশ্ন। ভারতের সামন্ত ব্যবস্থা ছিল এক ধরনের ভূমি নির্ভর রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা, যা মূলত গুপ্ত যুগের পর থেকে মধ্যযুগে বিকশিত হয়। এই ব্যবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু তিনি সরাসরি সব অঞ্চলে শাসন করতেন না। রাজা তার বিশ্বস্ত ব্যক্তি বা সামরিক নেতাদের ভূমি বা গ্রাম দান করতেন, যাকে বলা হতো সামন্ত বা ভূমিদান প্রথা। এই ভূমির বিনিময়ে সামন্তরা রাজাকে কর প্রদান করত এবং প্রয়োজনে সৈন্য সরবরাহ করত। সামন্তরা নিজ নিজ অঞ্চলে প্রায় স্বাধীন শাসকের মতো আচরণ করত। তারা কর আদায় করত, আইন কানুন প্রয়োগ করত এবং কখনো কখনো নিজেদের সেনাবাহিনী রাখত। ফলে কেন্দ্রীয় শাসনের ক্ষমতা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। এই ব্যবস্থা কৃষকরা সামন্তদের অধীনে কাজ করত এবং উৎপাদিত ফসলের একটি বড় অংশ কর হিসেবে দিতে বাধ্য ছিল। এর ফলে কৃষকদের উপর শোষণ বেড়ে যায় এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। সবশেষে বলা যায়, সামন্ত ব্যবস্থার একদিকে রাজাদের প্রশাসন পরিচালনায় সাহায্য করলেও অন্যদিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা, কৃষক শোষণ ও রাজনৈতিক বিভক্তির কারণে হয়ে দাঁড়ায়। এই ব্যবস্থা ভারতের মধ্যযুগীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার শশাঙ্কের কৃতিত্ব পরিচয় দাও। শশাঙ্কের কৃতিত্ব হচ্ছে, শশাঙ্ক প্রাচীন বাংলার ইতিহাসে একজন শক্তিশালী ও কৃতিত্বপূর্ণ শাসক ছিলেন। তিনি 7ম শতাব্দীর বাংলায় একটি স্বাধীন রাজ্য গড়ে তোলেন এবং গৌড়কে তার রাজধানী করেন। প্রথমত শশাঙ্ক গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা স্বাধীন শাসক হিসেবে পরিচিত। গুপ্ত সমাজের পতনের পর তিনি বাংলায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেন এবং নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন। দ্বিতীয়ত তিনি একজন দক্ষ প্রশাসক ও সামরিক নেতা ছিলেন। শশাঙ্ক তার শক্তিশালী সেনাবাহিনীর মাধ্যমে বাংলায় অভ্যন্তরীণ শান্তি রক্ষা করেন এবং প্রতিবেশী রাজ্যগুলির উপর প্রভাব
বিস্তার করেন। তৃতীয়ত, শশাঙ্ক হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তার শাসনকালে ব্রাহ্মণ্য ধর্মের প্রসার ঘটে এবং বহু মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান ঘটে। চতুর্থত, তিনি সৌরাষ্ট্র এবং কানৌজের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্রাট হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব সবসময় সমসাময়িক ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য। সবশেষে বলা যায়, শশাঙ্কের শাসন বাংলায় স্বাধীন রাজ্য গঠনের সূচনা করেন। তিনি প্রাচীন বাংলার ইতিহাসে এক শক্তিশালী কৃতিত্বপূর্ণ শাসক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। এরপরের প্রশ্ন, পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। তাহলে পাল যুগ ও সেন যুগের বাংলা ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ পর্ব। এই দুই যুগের মধ্যে রাজনীতি, সমাজ, ধর্ম, সংস্কৃতিতে একাধিক পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথমত, ধর্মের দিক থেকে পাল যুগে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অপরদিকে সেন যুগে হিন্দু ধর্ম, বিশেষ করে ব্রাহ্মণ্য ও বৈষ্ণব ধর্মের প্রভাব বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, সমাজ ব্যবস্থায় পাল যুগে বর্ণ ব্যবস্থা তুলনামূলকভাবে শিথিল ছিল, কিন্তু সেন যুগে বর্ণ ব্যবস্থা কঠোর হয়ে ওঠে এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। তৃতীয়ত, শিক্ষা ব্যবস্থায় পাল যুগে নালন্দা, বিক্রমশীল, সোম প্রভৃতি মহাবিহার গড়ে ওঠে, যা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। সেন যুগে সংস্কৃত ভাষা এবং শাস্ত্র চর্চার প্রসার ঘটে, কিন্তু বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলোর গুরুত্ব কমে যায়। চতুর্থত, সাহিত্য সংস্কৃতি পাল যুগ চর্যাপদ রচিত হয়, যা বাংলা ভাষার প্রাচীন নিদর্শন। সেন যুগের জয়দেবের গীত গোবিন্দ রচিত হয়, যা সংস্কৃত সাহিত্য প্রতীক সৃষ্টি। সবশেষে বলা যায়, পাল যুগ ছিল বৌদ্ধ ধর্ম উদার সমাজের যুগ, আর সেন যুগ ছিল ব্রাহ্মণ্য প্রভাব ও কঠোর সামাজিক ও কাঠামোর যুগ। এই পার্থক্য বাংলার ইতিহাসে দুই যুগকে স্বতন্ত্র করেছে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে সামগ্রিক প্রশ্নর উত্তর একবার ডিটেলস আমি আলোচনা করেছি। এখান থেকে তোমরা অনেক একটা আইডিয়া পাবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।